আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। মর্মী সাধক হাসান রাজার ১৬৬তম জন্মদিন উপলক্ষে একটি প্রতিবেদন। লোকে বলে বলে রে গরবাড়ি বালা নাই আমার, কি গরবা নাই মু আমি, কি গরবা নাই মু আমি, শূন্যের মাজার লোকে বলে হো বলে রে গরবাড়ি বালা নাই আমার। এবারে বিস্তারিত। জানুয়ারিতে প্রথম দফায় ৩ কোটি ডোজের পর জুনের মধ্যেই দেশে আসবে আরও ৬ কোটি ডোজ অক্সফোর্ডের করোনা টিকা। এর ফলে ২ ডোজ করে দেশের ৪.৫ কোটি মানুষ টিকার আওতায় আসবে। মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। মন্ত্রিসভার নিয়মিত নির্ধারিত আলোচনায় করোনা ভাইরাসের বিস্তৃতি রোধে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিত করে স্থানীয় সরকার বিভাগ। এ সময় অনির্ধারিত আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মন্ত্রিসভাকে জানান, ভারতের সিরাম ইনস্টিটিউটের মাধ্যমে চুক্তি করা ৩ কোটি ডোজ অক্সফোর্ডের টিকা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দেশে পৌঁছাবে। জুন মাসের মধ্যে আসবে আরও ৬ কোটি ডোজ, অর্থাৎ জুন মাসের মধ্যে দেশের ৪.৫ কোটি মানুষ করোনা ভাইরাসের টিকার আওতায় আসছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, দেশ জুড়ে এসব টিকা দেওয়ার প্রশিক্ষণ সহ আনুষঙ্গিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। গ্রাসরুট লেভেল পর্যন্ত সবাইকে ট্রেনিং দেওয়া অলরেডি শুরু করে দেওয়া হয়েছে। প্লাস এই যে ভ্যাকসিন দেওয়ার ফলে যে ইঞ্জেকশন বা যে আপনার যে কটন যেগুলো ইউজ করা হবে এগুলি কীভাবে ডিসপোজাল করা হবে সেইভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে। তাছাড়া প্রাইভেট সেক্টরের সাথেও ওনারা আলোচনা করছেন যে প্রাইভেট সেক্টরকেও ইনভলভ করে ভ্যাকসিন দেওয়া যায় কিনা। অক্সফোর্ড ছাড়া অন্য কোনো কোম্পানির টিকা আমদানির বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল মেনে তৈরি সকল টিকার বিষয়ে সরকারের চিন্তা ইতিবাচক। তবে টিকা সংরক্ষণ ও আনুষঙ্গিক বিষয়গুলো মাথায় রেখেই অক্সফোর্ডের ভ্যাকসিন আমদানি করা হচ্ছে। টেকনিক্যাল কমিটি আছে, ওনারা দেখবেন, ওনারা যদি মনে করেন আমাদের যে স্ট্রাকচার আছে এটাতে মেজর কোনো চেঞ্জ না করে দেওয়া যাবে, ওই হ্যাজার্ড হবে না, এটা তো টেকনিক্যাল বিষয়। কিন্তু অ্যাপারেন্টলি আমরা এখন পর্যন্ত যা জানি মডার্না এবং ফাইজার দুইটারই যে একটা -25 আর একটা -70, আমাদের ফ্লাক্সে তো ওই টেম্পারেচার করার মতন কোনো স্ট্রাকচারই আমাদের নাই। একমাত্র আপনি হয়তো কোল্ড স্টোরেজগুলিতে রাখতে পারবেন, তারপরে যখনই বের করবেন -70 -78 করা ইজ এক্সট্রিমলি। মন্ত্রিসভার বৈঠকে করোনা ভাইরাসের প্রতিরোধে নো মাস্ক নো সার্ভিস কঠোরভাবে পালনে আবারও দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৩১২। মৃতের মধ্যে ২৩ জন পুরুষ, ৯ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ ১৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৮ জন, বরিশাল ও সিলেট বিভাগে ৩ জন করে এবং রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। সবশেষ ১৫,৪০৯টি নমুনা পরীক্ষায় ১,৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯.৩৮%। মোট আক্রান্তের সংখ্যা ৫,০২,১৮৩। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,১৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪,৩৯,৬৯৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা মহামারীর কারণে ওমান সরকার নিষেধাজ্ঞা দেয়ায় ২২ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য মাস্কাটগামী সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের ফ্লাইট চালুর পর অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে বলে জানিয়েছে বিমান। এর আগে একই কারণে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল করে সৌদি আরব। এ কারণে বাংলাদেশ বিমানের জেদ্দা, রিয়াদ, দামামের ২১টি ফ্লাইট বাতিল করা হয়। কোভিডের কারণে সৌদি সরকার গতকাল রাত্রে
আজ থেকে অর্থাৎ 21 ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য সৌদি আরবের সকল ডেস্টিনেশনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিয়েছেন এবং সেখানে একটি ইঙ্গিত রয়েছে যে এর পরবর্তী আরো এক সপ্তাহ এই নিষেধাজ্ঞাটি বাড়তে পারে। সে কারণে আমরা আপাতত এক সপ্তাহ বিমানের সৌদি আরবের 3টি ডেস্টিনেশন জেদ্দা, রিয়াদ এবং দাম্মামের 3টি ডেস্টিনেশনের ফ্লাইট মোট 21টি ফ্লাইট আমরা বাতিল করেছি। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ প্রত্যাখ্যান করায় বিএনপি এখন উভয় সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে বিজয় দিবসের আলোচনা সভায় তিনি বলেন, সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে দলটি। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। মুক্তিযোদ্ধাদের অপমান ও পদ বাণিজ্যের অভিযোগ এনে নিজ দলের বিরুদ্ধেই সংবাদ সম্মেলন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমদ। বিএনপির এমন কাজের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অপরাজনীতির কারণে সংকটে পড়েছে দলটি। বিএনপি এখন উভয় সংকটে, একদিকে অপরাজনীতির জন্য জনগণের কাছে নিন্দিত, অপরদিকে দলের ভেতরও মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ সংকটে। ঘরোয়া সংকট মোকাবিলায় বিএনপি এখন হিমশিম খাচ্ছে। রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে নির্বাচন কমিশনের অনিয়ম নিয়ে বিএনপির দাবির জবাবও দেন তিনি। এখন অপপ্রচার শুরু করেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানান অনিয়ম অসদাচরণের অভিযোগ এনে বিএনপি মূলত নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায়। তাদের এই অপচেষ্টাও হালে পানি পাবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভায় অংশ নিয়ে সীমান্ত হত্যা নিয়ে বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করেন তথ্যমন্ত্রী। তাদের আমলে যে পরিমাণ সীমান্ত হত্যা হতো তার চেয়ে সীমান্ত হত্যা এখন অনেক কমিয়ে এসছে। যেই দল মানুষ পুড়িয়ে হত্যা করে তারা কালো বেশ ধারণ করা সীমান্ত হত্যা কথা বলে, এটির পিছনে একটি দূরভিসন্ধি আছে। হাসান মাহমুদ আরো বলেন, যে দল কমিটি বাণিজ্য করে ক্ষমতায় এলে তারা গোটা দেশকেই বেচে দেবে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে 30 ডিসেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ ডেকেছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। মেজর হাফিজের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মইনুল হাসান। সীমান্তে বিএসএফের হাতে নিরীহ বাংলাদেশি হত্যার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা উড়ানো হয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। কালো পোশাক ও ব্যাচ পরে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সম্প্রতি নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার বৈঠকে বাংলাদেশের কোনো অর্জন না থাকায় দেশবাসী হতাশ হয়েছে। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব সর্বোচ্চ পর্যায়ে, আমরা খুব আশ্বস্ত হই, ভালো কথা, কিন্তু ভারতের সঙ্গে বন্ধুত্ব প্রমাণ করব কি করে? প্রমাণ কি যে ভারতের সমস্ত যে চাহিদা সেগুলো মেটাবো, আর আমার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো একটা আমার মিটবে না। নির্বাচন কমিশনের অনিয়ম তদন্তে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আহ্বান জানিয়ে 42 বিশিষ্ট ব্যক্তির চিঠি নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। এতদিন পরে তারা জনগণের যে মূল কথা সেই কথাটা তারা নিয়ে এসছেন, তাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা তারা পালন করেছেন। আমি মনে করি বুদ্ধিজীবী শ্রেণী যারা আছেন তাদের সকলের এই বিষয়টাকে সমর্থন করতে হবে। ইটস নট ফর বিএনপি, নট ফর এনি পলিটিক্যাল পার্টি, এটা দেশের জন্য, জাতির জন্য এটা প্রয়োজন। প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, দলের ভাইস চেয়ারম্যান মেজর হাফিজের কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা হচ্ছে। বিএনপি একটা বিরাট দল, সর্ববৃহৎ দল। এই ধরনের উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দলে ছোটোখাটো দু একটা ঘটনা কোনো ঘটনাই নয়। তারা রাষ্ট্রদ্রোহ মামলা করেছে মেজর হাফিজের বিরুদ্ধে, তারা তার বিরুদ্ধে নাশকতার মামলা করেছে, তার বিরুদ্ধে বাস পুড়িয়ে দেওয়ার মামলা করেছে, জেলেও খেটেছেন উনি, একেবারে ধরে রাস্তা থেকে তুলে নিয়ে ওনাকে জেলে নিয়ে গেছেন, তাই না? তো সেই ক্ষেত্রে তাদের মুখেই কথা শোভা পায় না। এদিকে সীমান্তে বিএসএফের হাতে নিরীহ বাংলাদেশি হত্যার প্রতিবাদে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রুহুল কবির রিজভির নেতৃত্বে মানববন্ধন করে বিএনপি নেতাকর্মীরা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। দ্বৈত নাগরিকত্ব ও একাধিক পাসপোর্টধারীদের তালিকা জানতে চেয়েছে হাইকোর্ট।
আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার ইমিগ্রেশনকে এই তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে দুদকের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। যারা দ্বৈত নাগরিক, যাদের হলো ডুয়েল পাসপোর্ট, ডুয়েল ভিসা, তারা যারা ইউজ করে বা এই পর্যন্ত যারা আসা যাওয়া করছে তাদের একটি তালিকা চেয়েছে এবং এই তালিকাটি আগামী 28 ফেব্রুয়ারি 2021-এর মধ্যে হাইকোর্ট ডিভিশনে দাখিল করার জন্য স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার ইমিগ্রেশনকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষায় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। এক ব্রিফিংয়ে তিনি জানান, বিশৃঙ্খলা সৃষ্টিকারী আইন পেশার শিক্ষার্থীরা চরম অপেশাদার আচরণ করেছেন। এদিকে সুপ্রিম কোর্টের অবকাশের পর সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার রিভিউ শুনানির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা চলার সময় শনিবার 9টি কেন্দ্রের মধ্যে 5টিতে ভাঙচুরের পাশাপাশি শিক্ষার্থীদের প্রশ্ন ও উত্তরপত্র ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। এসব ঘটনায় অন্তত 18 জনকে আটক করে পুলিশ। সোমবার অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, সিসিটিভি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আবারও এ পরীক্ষা নেওয়া হবে কিনা তা বার কাউন্সিল সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। তারা যে কাজকর্ম করলেন এটা কোনোভাবেই আইনজীবীদের সাথে এই যে পেশার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না। তারা তো আইনজীবী হবেন ভবিষ্যতে, কিন্তু তাদের এই কার্যকলাপটা, তাদের এই কাণ্ড কারখানা বিহীন যে কার্যকলাপ, এটাকে আমরা কোনোভাবেই অ্যাপ্রুভ করতে পারি না। আমরা মনে করি এটা তাদের একদম অপেশাদার সুলভ আচরণ হয়েছে। আমাদের এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিলেন, ওই সেন্টারের প্রধান ছিলেন, তারপর ভিডিও ফুটেজ আছে। এই সবগুলো আমরা মিলিয়ে দেখে সিদ্ধান্ত নিব যে কি করা উচিত কি করা উচিত। পুলিশ সবগুলো ভিডিও ফুটেজ নিয়ে গেছে, ছেঁড়া খাতা নিয়ে গেছে, তারা এখন এটা পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে। এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি সহ গুরুতর অসদাচরণের অভিযোগ তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্য গত 14 ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে আবেদন জানান 42 জন বিশিষ্ট নাগরিক। এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার রিভিউ শুনানি শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির। রিভিউ তো এখনো বিচারাধীন, তাহলে তো ওনারা যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলছেন সেটা তো এখন নাই। আমাদের মাননীয় প্রধান বিচারপতির ক্ষমতা আছে, আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা আছে, এটা তো ওনারা করতে পারেন এবং আপনারা হয়তো দেন কোর্ট খোলার পরেই এটা শুনানি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আমাদের পক্ষে। সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার রিভিউ নিষ্পত্তি না হলেও কোনো সাংবিধানিক শূন্যতা তৈরি হয়নি বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা। রাজধানীর শান্তিনগরে অভিযান চালিয়ে এক ভুয়া দন্ত চিকিৎসককে 2 বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তার 2টি চেম্বার সিলগালা করে দেওয়া হয়। র্যাব বলছে, অন্যের সার্টিফিকেট ও ডিগ্রি ব্যবহার করে দীর্ঘ 10 বছর ধরে দাঁতের চিকিৎসা করে আসছিল নুরুস সাফা নামের এই ব্যক্তি। বিস্তারিত দেখুন শারমিন রিহার রিপোর্টে। রাজধানীর শান্তিনগর ও মৌচাকের আনারকলি মার্কেটে দীর্ঘদিন দাঁতের চিকিৎসা দিয়ে আসছিলেন নুরুস সাফা নামের এই ব্যক্তি, অথচ তার নেই কোনো ডাক্তারি সার্টিফিকেট। অবশেষে শেষ রক্ষা হয়নি। র্যাব ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে ধরা পড়েন ভুয়াই চিকিৎসক। ভুক্তভোগী অনেকেই ভুয়াই চিকিৎসকের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। সে আমার কাছ থেকে 12,000 টাকা নিয়ে গেছে, আমার ভালো দাঁতগুলার কাইটা আমার সাথে সে প্রতারণা করছে। অন্যের সার্টিফিকেট নিয়ে ডাক্তারি করার কথা অস্বীকার করেন নুরুস সাফা। জিএমডিসি রেজিস্ট্রেশন কৃত ছাড়া আসলে অনুমোদনহীন আসলে প্র্যাকটিস করা সঠিক না আর কি। জিএমডিসি রেজিস্ট্রেশনের যে অনুমোদন সেটা পাওয়া যায়নি আমার কাছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা বলেন, ডাক্তার না হয়েও চিকিৎসা দেওয়ার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন অনেকেই। দাঁতের চিকিৎসা করতে গিয়ে অজ্ঞান করতে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং এখানে যদি প্রশিক্ষিত এবং বিশেষজ্ঞ চিকিৎসক না হয়, এই দাঁতের চিকিৎসা করতে গিয়ে উনি হয়তো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং অবশ্যই এই বিষয়টা এবং খুবই একটা ভয়াবহ অপরাধ তিনি করেছেন। এসব অপরাধে র্যাবের ভ্রাম্যমাণ আদালত নুরুস সাফাকে কারাদণ্ড দিয়েছেন। বন্ধ করে দেওয়া হয়েছে তার 2টি চেম্বার। এইচএসসি পাস, কিন্তু এই এইচএসসি পাসের আড়ালেই উনি নিজেকে স্বীকৃত ডেন্টিস্ট, বিডিএস ডিগ্রিধারী হিসাবে কিন্তু পরিচয় দিয়ে এই যে প্রতারণা বলি, যা মানুষের জীবন অর্থ নিয়ে খেলা, সেই খেলায় কিন্তু উনি লাস্ট 10 থেকে 12 বছর মাতোয়ারা ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে চিকিৎসা কেন্দ্রের সব যন্ত্রপাতি ও মালামাল জব্দ করা হয়। শারমিন রিহা, ATN বাংলা, ঢাকা।
বিখ্যাত গীতিকার মর্মী সাধক হাসন রাজার জন্মদিন আজ। হাসন রাজার সহ বাঙালি সংস্কৃতির ধারকদের স্মৃতি সংরক্ষণে পৃষ্ঠপোষকতা দেবে এটিএন বাংলা ও এটিএন নিউজ। সুনামগঞ্জে হাসন রাজা মিউজিয়ামে মর্মী এই সাধকের ১৬৬তম জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজ দে ও সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান যখনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। বলে হো বলে রে ঘরবাড়ি বালা নায়ামাল সোনা বন্দে আমারি দেওয়ানা বানাইলো। এমন অসংখ্য গানের রচয়িতা মরমী সাধক হাসন রাজা। 1854 সালের 21 ডিসেম্বর সুনামগঞ্জের তেঘুরিয়া গ্রামে জন্ম তার। করোনা মহামারীর কারণে প্রায় 9 মাস বন্ধ থাকার পর জন্মদিন উপলক্ষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে সুনামগঞ্জের হাসন রাজা মিউজিয়াম। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লালন মেলার মতো করে প্রতি বছর হাসন উৎসব করতে সব ধরনের সহযোগিতা দেবে এটিএন বাংলা ও এটিএন নিউজ। আগামী হাসন রাজার জন্মদিনে এখানে একটি বিরাট মেলা করা হবে এবং এই ব্যাপারে আমি তাদের যেটুকু সাহায্য করার দরকার আমি করব। আমার এটিএন বাংলা এটিএন নিউজের মাধ্যমে হাসন রাজার সকল কর্মকাণ্ড সবকিছু আমরা সারা বিশ্বের বাঙালির কাছে তুলে ধরব। সোমবার বিকেলে হাসন রাজা মিউজিয়াম দর্শক ও পর্যটকদের জন্য খুলে দিয়ে এটিএন বাংলার চেয়ারম্যান আরও বলেন, মরমী এই সাধকের গান এখনও সবার হৃদয় কেড়ে নেয়। হাসন রাজার গান কেউ যাতে বিকৃত না করে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। হাসন রাজাকে যুগ যুগ ধরে পরিচিত করে রাখতে হবে আমাদের আগামী প্রজন্মের কাছে। জন্মদিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসন রাজার প্রপৌত্র দেওয়ান জয়নুল জাকিরিন। হাসন রাজা ট্রাস্টের সভাপতি সামারিন দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বক্তব্য দেন। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি, নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ডাকি, মনের স্মৃতিতে এখন আলপনাকি, মনের স্মৃতিতে এখন আলপনাকি। পরে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা। নির্ধারিত সময়ে ফ্ল্যাট হস্তান্তর না করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে ডেভেলপার কোম্পানি ডমিনোর বিরুদ্ধে। রাজধানীর নয়াপল্টনে জমির মালিকদের এমন অভিযোগের সত্যতা পাওয়া গেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের তদন্তেও। তবে ডমিনো কর্তৃপক্ষ বলছে প্রকল্পের কাজে অনিয়ম হয়ে থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। দেখুন শফিকুল ইসলাম শামীমের আরেকটি রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনের 55 নম্বর হোল্ডিংয়ের 29 কাঠা জমিতে 2011 সালে বিলাসবহুল 5টি ভবনের কাজ শুরু করে ডেভেলপার কোম্পানি ডমিনো। 2007 সালে জমি নিলেও কাজ শুরু করা হয় 4 বছর পরে এবং তা 2014 সালে হস্তান্তরের কথা থাকলেও 2020 সালেও কাজ শেষ করেনি ডমিনো। এ কারণে জমির মালিকরা নিজেদের বাড়ি থেকে নির্বাসিত 9 বছরেরও বেশি সময়। ভাড়া বাবদ মালিকপক্ষকে মাসিক 9,38,000 টাকা করে দেওয়ার কথা থাকলেও তা দিচ্ছে না ডমিনো, এমন অভিযোগ ভুক্তভোগীদের। আমাদের ইনকাম সোর্স ছিল এই বাড়ি ভাড়া নিয়ে, এখন তো বাড়ি ভাড়া ওরা দিচ্ছে না, যার জন্য আমরা এখন প্রায় পথে বসে যাচ্ছি। কোম্পানিটা এত বেশি মানে কি বলবো, খারাপ কথা মুখে আসে না, তো এটা যদি আমরা একটু সুরাহা চাই আমাদের জন্য একটা করে, কারণ আমরা খুবই কষ্টে আছি। অভিযোগ উঠেছে ফ্ল্যাট কিনেও প্রতারণার শিকার হয়েছেন অনেকে। নির্ধারিত সময়ের চেয়ে 4 বছরের বেশি সময় অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত ফ্ল্যাট। কাজ শেষ না করেই ফ্ল্যাট গ্রহীতাদের কাছ থেকে 70 থেকে 80 লাখ টাকা করে নিয়েছে ডমিনো, এমন অভিযোগ ক্রেতাদের। আজ 8 বছর আগে বুকিং করা আমার, এখন পর্যন্ত আমার ফ্ল্যাট এখন পর্যন্ত পাখি ওড়ে। কবে এটা পাবো, আমি কি এটা জীবিত অবস্থায় খেয়ে যেতে পারবো, উঠতে পারবো কিনা সেটা আমি বুঝতে পারতেছি না। ডমিনো ডেভেলপার কোম্পানিটি জমির মালিক এবং গ্রাহকদের সাথে চুক্তি ভঙ্গ করায় আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। অনেক প্লটেই এগ্রিমেন্ট করে
সেই এগ্রিমেন্ট অনুযায়ী যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করেনি। মামলায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে তদন্তের জন্য দিয়েছিল, সেই তদন্ত রিপোর্টেও সার্বিক বিষয় বর্ণনা করে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এই অভিযোগের। এসব অভিযোগের জবাবে ডোমিনো কর্তৃপক্ষ এটিএন বাংলার কাছে তাদের বক্তব্য তুলে ধরেন। ক্যাশ ফ্লোটা ওইভাবে অ্যাডিকুয়েট হচ্ছে না। এই বিল্ডিংগুলোই চলে বেসিক্যালি ব্র্যান্ডের মানি আর ডেভেলপারের কিছু ইনভেস্টমেন্ট। যখনই ফ্লোটা কমে যায় তখনই এই ইরোডগুলো তৈরি হয়। আলোচনা চলছে এবং ব্যারিস্টার একটা আলোচনা হবে। কাজ ওখানে বন্ধ না, কাজ হলো স্লো। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান প্রকল্পগুলোতেও অনিয়মের অভিযোগ উঠেছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। টেলিভিশন গ্রাহকদের নতুন অভিজ্ঞতা দিতে ওয়ালটন ও আকাশ ডিটিএইচ শুরু করেছে যৌথ ক্যাম্পেইন। এর আওতায় ওয়ালটনের এলইডি ও স্মার্ট টিভির ক্রেতারা আকাশ ডিটিএইচে 10% ক্যাশব্যাক পাবেন। 20 ডিসেম্বর থেকে শুরু হয়ে এই সুযোগ থাকছে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত ওয়ালটন ও আকাশের যৌথ ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. নুরুল আলম রেজভি, বেক্সিমকো কমিউনিকেশনসের চেয়ারম্যান শান এফ রহমান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ, পরিচালক রাইসা সিগমা হিমা, রিফা তসনিয়া স্বর্ণা, ওয়ালটন টিভির সিইও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন। নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিভিন্ন দেশ। একের পর এক বাতিল হচ্ছে ফ্লাইট। দেশটির সাথে সব ধরনের যোগাযোগ এরই মধ্যে বন্ধ ঘোষণা করেছে ফ্রান্স। নিষেধাজ্ঞা জারি করেছে পণ্য আমদানি রপ্তানিতেও। ফ্রান্সের সীমান্ত বন্ধের ঘোষণার পরপরই জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়াও আকাশপথে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে নেদারল্যান্ডস, জার্মানি, ইতালি, বেলজিয়াম, তুরস্ক, কানাডা, সুইজারল্যান্ড, ভারত ও হংকং। ইংল্যান্ডে শনাক্ত হওয়া নতুন এই করোনা ভাইরাস আরও 70% বেশি সংক্রামক বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। তবে শুধু যুক্তরাজ্যই নয়, নতুন এই করোনার অস্তিত্ব পাওয়া গেছে ডেনমার্ক, ইতালি এবং নেদারল্যান্ডসেও। এদিকে আবারও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেছে সৌদি আরব ও ওমান। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সততা ও পেশাদারিত্বের ধারাবাহিকতা বজায় রেখে দায়িত্ব পালন করতে বিমান বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিউজ্জামান শেরনিয়াবাত। করোনা ভাইরাস প্রতিরোধ ও আক্রান্তের ঝুঁকি কমাতে বিশেষ সতর্কতা অবলম্বনেরও পরামর্শ দেন তিনি। রাজধানীতে বিমান বাহিনী ঘাঁটি বাসারে মালিগামী কন্টিনজেন্টের উদ্দেশ্যে দেয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন বিমান বাহিনীর প্রধান। কমান্ডার গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুকের নেতৃত্বে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মালিতে যাচ্ছে 110 সদস্যের বিমান বাহিনীর কন্টিনজেন্ট। কোরাল দ্বীপ সেন্ট মার্টিনসের 10মবারের মতো অনুষ্ঠিত হল আন্তর্জাতিক সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কার্যক্রম। এর মাধ্যমে বাংলাদেশের সমুদ্র দূষণ রোধ কার্যক্রমের 10 বছর পূর্ণ করল কোকা-কোলা ও ওশেন কনজারভেন্সির দেশীয় সমন্বয়ক কেউ ক্রাডং বাংলাদেশ। এ সময়ের মধ্যে 4,500-এরও বেশি স্বেচ্ছাসেবক সেন্ট মার্টিনসের সমুদ্র সৈকত থেকে প্রায় 12,000 কেজি সামুদ্রিক আবর্জনা অপসারণ করেছে। সমুদ্র সৈকত আবর্জনা মুক্ত রাখতে কেউ ক্রাডংয়ের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অজয় বাতিজা। 10 বছর ধরে যারা দ্বীপটিতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে আসছেন তাদের প্রশংসা করেন ওশেন কনজারভেন্সির বাংলাদেশ অঞ্চলের সমন্বয়ক মুনতাসির মামুন। শেয়ার হোল্ডারদের জন্য 5% নগদ এবং আরও 5% স্টক লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির 14তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির। তিনি বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিকূলতার মুখে জিপিএইচ ইস্পাত ধারাবাহিকভাবে বিপণন, সরবরাহ ও ভ্যালু চেইনগুলোকে সহজতর করে চলেছে। সেই সাথে তীব্র প্রতিযোগিতার মধ্যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, কৌশল এবং নতুন পণ্য উদ্ভাবনের বিষয়ে বিশেষ জোর দিচ্ছে। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান, মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক এম.এ. মালেক ও মুক্তার আহমদ উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের চন্দনাইশে উদ্বোধন হলো ইউনিয়ন ব্যাংক লিমিটেডের রওশনহাট শাখা উপশাখা। প্রধান অতিথি হিসেবে রাজধানীর প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ABM মোকাম্মেল হক চৌধুরী। শরিয়া ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা দেয়াই ইউনিয়ন ব্যাংকের লক্ষ্য বলে জানান অতিথিরা। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মোহাম্মদ নজরুল ইসলাম, কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল শুকুর, রওশনহাট বাজার সমিতির সভাপতি মফিজুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী এনায়েত উল্লাহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পরে ব্যাংকের কল্যাণ কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফেডারেশন কাপ ফুটবল দিয়ে কাল থেকে শুরু হচ্ছে এবছরের ঘরোয়া ফুটবলের আসর। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে বসুন্ধরা কিংস এবং রহমতগঞ্জ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টে নিজেদের প্রস্তুতি আর লক্ষ্যের কথা তুলে ধরে ক্লাবগুলো। আরও জানাচ্ছেন SM আশরাফ। একটি ট্রফিতে চোখ 13 দলের, লক্ষ্য শিরোপা জয়। শেষ পর্যন্ত এই ট্রফি ছুঁয়ে দেখার আনন্দে মাততে চাইবে সব ক্লাবই। তবে ফেডারেশন কাপ শুরুর আগে সবচেয়ে বড় স্বস্তি 9 মাস পর মাঠের লড়াইয়ে ফেরার উপলক্ষ পাচ্ছেন ফুটবলাররা। যদিও পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পারার আক্ষেপ আছে কয়েকটি ক্লাবের। ব্রাদার্স ইউনিয়ন নিজেদের গুছিয়ে নিতে পারেনি এখনও। রহমতগঞ্জ পায়নি তাদের বিদেশি ফুটবলারদের। তবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস শিরোপা ধরে রাখতে প্রস্তুত। আমরা 17 সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়েছি। নতুন বিদেশি যারা এসেছে তাদের সঙ্গে দলের বাকিদের বোঝাপড়াটা দারুণ। গতবারের চেয়ে বর্তমান দলের অবস্থা আরও ভালো। আধিপত্য ধরে রাখাই লক্ষ্য। দেশের ফুটবলের দুই ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী আর মোহামেডানও বলছে ট্রফি জিততে তৈরি রয়েছে তারাও। ফেডারেশন কাপে আমাদের প্রথম লক্ষ্য থাকবে গ্রুপের সেরা 2 দলের মধ্যে জায়গা করে নেয়া। যদি তা করতে পারি তাহলে টুর্নামেন্টে পরের সময়টাতে যে কোনো কিছু হতে পারে। লম্বা বিরতির পর প্রস্তুতি শুরু করেছি। সব মিলে অবস্থা ভালো, কোনো চোট সমস্যা নেই। এই টুর্নামেন্ট নিয়ে আমাদের প্রত্যাশা বড়, তবে ম্যাচগুলো কঠিন হবে। উদ্বোধনী ম্যাচ বিকেল 5:30টায়। 2021-এর 10 জানুয়ারি হবে শিরোপা নির্ধারণী লড়াই। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। সিলেট বিভাগের কিছু লোক ATN বাংলার লোগো ব্যবহার করে বিভিন্ন ধরনের রিপোর্ট করছেন, একই সাথে চাঁদাবাজিও করছেন তারা। ATN বাংলা কর্তৃপক্ষ তাদের কোনো নিয়োগপত্র দেয়নি। ATN বাংলার নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।